নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা। আজ আমি উপস্থিত হয়েছি মনোজ সেনের লেখা রহস্য সন্ধানী দময়ন্তীর দ্বিতীয় গল্প নকল হীরের শেষ অংশ নিয়ে। বরাকর স্টেশনের বাইরে একপাশে সাইকেল রিক্সা আর কয়েকটা গাড়ির মাঝখানে ট্রাউজার আর বুশ শার্ট পরা এক অল্প বয়সী ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। শিবেন তার সঙ্গে দময়ন্তীর আর সমরেশের পরিচয় করিয়ে দিয়ে বলল, এ হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ, এখানকার ওসি। খুবই বুদ্ধিমান এবং কর্মঠ ছেলে। কি হে ইন্দ্রজিৎ, যেমন যেমন বলেছিলাম সব তেমনি হয়েছে তো? ইন্দ্রজিৎ একটু বুক ছিটিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ স্যার, সব ঠিক আছে। রিপোর্টটা কি এখনই দেব স্যার, না থানায় গিয়ে নেবেন? দময়ন্তী বলল, থানায় আর যাব না, আপনি এখানেই বলুন। ইন্দ্রজিৎ একটু চিন্তা করে নিয়ে বললেন, বেশ, সংক্ষেপে বলে নিচ্ছি। কাল সন্ধ্যাবেলা আমাদের খবর পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে তা হলো, একজন বয়স্ক ভদ্রলোক, খুব সম্ভবত মিসেস লাহিড়ীর বাবা, কাল রাতের ট্রেনে লাহিড়ী বাড়িতে এসেছেন। তিনি আজ সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, বাজার করে বাড়ি ফিরেছেন। 2, একজন সন্দেহজনক চেহারার ভদ্রলোক একটি ফিয়াট গাড়িতে আজ 10টা নাগাদ লাহিড়ী বাড়িতে এসে পৌঁছেছেন। আমি স্টেশনে রওনা হয়ে যাওয়া পর্যন্ত তিনি বাড়ি থেকে বেরোননি। তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। 3, মিসেস লাহিড়ী কাল রাত্রে একবার বেরিয়েছিলেন, ডাক্তারের কাছে গিয়েছিলেন। আচ্ছা, লাহিড়ী বাড়িতে রামানুজ লাহিড়ী আর তার স্ত্রী ছাড়া আর কে কে থাকেন? থাকেন মিস্টার লাহিড়ীর মা, বৃদ্ধা মহিলা, আর একটি আশ্রিতা মেয়ে, বছর 12 বয়স, নাম বোধহয় ইরা, আর 3 জন ঝি চাকর, রান্নার লোক, ইত্যাদি ইত্যাদি। তাদের ওপর নজরদারি রাখেননি? ইন্দ্রজিতের ভুরু দুটো একটু কুঁচকে গেল। বললেন, না, তারা সকলেই পুরনো স্থানীয় লোক, এখানকার সকলেরই পরিচিত, তাই জন্যেই আর। না, ঠিক আছে। বাড়ি ঘেরাও করার ব্যবস্থা করেছেন তো? হ্যাঁ, আমাদের লোক বাড়ির চারদিকে আছে। বংশীধর এই আওয়াজ পেলেই বাড়ি ঘিরে ফেলবে, মনে রাখবেন যেন, বংশীধর। সমরেশ বলল, হ্যাঁ, চিচিং ফাঁক আর বংশীধরের মধ্যে যেন গুলিয়ে ফেলো না। সমরেশের কথা শেষ হতে না হতেই শিবেন ভয়ানক উত্তেজিত হয়ে দময়ন্তীকে বলল, দেখুন, কে রিক্সাতে উঠছে দেখুন। দময়ন্তী মৃদু হেসে বলল, হ্যাঁ দেখেছি, পাঞ্চালী ভট্টাচার্য। চলুন আমরাও যাই। আপনি কি গাড়ি এনেছেন ইন্দ্রজিৎ বাবু? ইন্দ্রজিৎ মাথা নেড়ে একটা অ্যাম্বাসাডার গাড়ির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। সেদিকে যেতে যেতে সমরেশ বলল, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রতাপ চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত প্রায় সকলেই দেখছি আজ এখানে। দময়ন্তী মৃদু হেসে বলল, হ্যাঁ, শিবরতন বাবুরাও আসবেন একটু পরে, বর্ধমান পর্যন্ত লোকালে, এসে বাকিটা বাসে আসবেন। লাহিড়ীদের বাড়িটা বরাকরের ঘিঞ্জি বাজার এলাকাতে হলেও অন্য বাড়িগুলোর তুলনায় একটু স্বতন্ত্র। প্রথমত, বাড়িটার চারদিকে বেশ কিছু জমি আছে। দ্বিতীয়ত, বাড়িটা খুব মজবুত আর পুরানো, যদিও এখন হতশ্রী অবস্থা। আর তৃতীয়ত, বাড়িটা একতলা কটেজ টাইপের বাড়ি, চারিদিকে ন্যাড়া কুদর্শন 3-4 তলা বাড়িগুলোর মতো নয়। ইন্দ্রজিৎ ঘোষের গাড়ি যখন লাহিড়ী বাড়ির লোহার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন ভেতরে জমির ওপর নীল রঙের ফিয়াট দণ্ডায়মান দেখা গেল, যদিও কোনো জনমানুষই দেখা গেল না। ইন্দ্রজিৎ সমরেশদের গেটের সামনে নামিয়ে দিয়েই চলে গেল। তবে বলাই বাহুল্য, বেশি দূরে নয়। শিবেন গেট খুলে সকলকে নিয়ে একটু ভেতরে যেতেই দরজা দিয়ে সাত্তকী সান্যালকে বেরিয়ে আসতে দেখা গেল। সাত্তকী তখন অন্যমনস্ক এবং চিন্তিত ছিলেন। সে কারণে বেশ কিছুটা এগিয়ে আসার পরেই নবাগত অতিথিদের দেখতে পেলেন, আর দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন। আরে, কি ব্যাপার, আপনারা এখানে? ছোট মামা তো বললেন যে আপনারা আগামী শনিবার বরাকরে আসবেন। শিবেন বলল, হ্যাঁ, সেরকমই কথা ছিল প্রথমে, কিন্তু একটু প্ল্যানের চেঞ্জ করতে হলো একটি বিশেষ কারণে।
সাত্তকী চমকে উঠলেন, বললেন, বিশেষ কারণ? হ্যাঁ, কি বিশেষ কারণ সেটা একটু জানতে পারলে ভালো হতো না? আপাতত ভেতরে চলুন। ভেতরে? না, মানে আমি তো এখন কলকাতায় যাচ্ছি। একটু পরে যাবেন, আমরাও ফিরব, একসঙ্গেই যাওয়া যাবে খন। হ্যাঁ, তার মানে কি আপনারা কি আমাকে অ্যারেস্ট করছেন? না, এখনও করছি না, কিন্তু যদি সরে পড়ার তাল করে থাকেন তাহলে করব। সরে পড়া? সরে পড়ব কেন? বেশ, তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। বলে উনি পেছন ফিরতে না ফিরতেই বাড়ির ভেতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন সুশীলবাবু। তার মুখ লাল, চোখের দৃষ্টি ক্রুদ্ধ। ভদ্রলোক হয়তো তার ভাগ্নেকে কিছু বলতেন, কিন্তু তার পেছনে অন্য তিনজনকে দেখে থমকে গেলেন। আশ্চর্য হয়ে বললেন, এ কি আপনারা? দময়ন্তী মৃদু হেসে বলল, হ্যাঁ, চলে এলাম, ভেতরে যেতে পারি? সুশীলবাবু ইতস্তত হয়ে বললেন, বাড়ি তো আমার নয়, আমি অনুমতি দেবার কে? তাহলে বাড়ির লোকেদেরই একটু ডেকে দিন না। সুশীলবাবু এবারে একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, ডেকে তো দেব, কিন্তু কি হয়েছে? সুচিস্মিতা কি একটু উত্তেজিত হয়ে পড়েছেন নাকি? দময়ন্তীর প্রশ্ন শুনে সুশীলবাবু আর তার ভাগ্নে দুজনেই চমকে উঠলেন। প্রায় একসঙ্গেই বলে উঠলেন, আপনি কি করে জানলেন? সেটা পরে বলবো, তবে সুচিস্মিতা কেন উত্তেজিত হয়ে পড়েছেন বা কান্নাকাটি করছেন তা তো আপনি জানেন সুশীলবাবু? সুশীলবাবু মাথা নাড়লেন। না, তবে আজ সকালে সাত্তকীর সঙ্গে এক বস্ত্র কথা কাটাকাটি হয়েছে। কি কথা হয়েছিল তা আপনি জানেন না, তাই তো? সুশীলবাবু মাথা নাড়লেন, বললেন, না। আপনার জামাইকে একবার ডাকবেন? সে তো দেখে এলুম সূচিকে সান্ত্বনা দিচ্ছে। যা হোক, তবে ডেকে আনছি, বলে ভেতরে চলে গেলেন। দময়ন্তী সাত্তকীকে জিজ্ঞাসা করল, সুশীলবাবু তার জামাইকে খুব ভয় পান, তাই না? সাত্তকী বিকৃত মুখে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, রামানুজ আগে অভদ্র ছিল, ইদানিং অসভ্য হয়ে গেছে, যাকে যা খুশি তাই মুখের ওপর বলে দেয়। কিন্তু আপনার সঙ্গে গত 2 বছর বোধহয় কখনো অভদ্র বা অসভ্য ব্যবহার করেননি, তাই না? বিস্ময়ে সাত্তকীর মুখ হাঁ হয়ে গেল। বললেন, হ্যাঁ, কিন্তু আপনি... সাত্তকীর কথা শেষ হওয়ার আগেই বাড়ির সামনে একটা সাইকেল রিক্সা এসে থামল। তার থেকে নামলেন মিসেস পাঞ্চালী ভট্টাচার্য। গেট খুলে ভেতরে ঢুকেই দময়ন্তীকে দেখে তিনি কিছুটা আশ্চর্য, কিছুটা অসন্তোষে মুখ বিকৃত করলেন। তারপর বললেন, এ কি, আপনি এখানে? দময়ন্তী হাসল, বলল, আমার এখানে আসাটা তো কোনো অদ্ভুত ঘটনা নয় মিসেস ভট্টাচার্য, বরং আপনার আসাটাই অদ্ভুত, তাই না? ভাইপোর শালিকার শ্বশুরবাড়িতে কলকাতা থেকে এত দূরে চলে এলেন? পাঞ্চালী গোমরা মুখে বলল, রামানুজ খোকার ভাইরা হয় বটে, তবে আমার শ্বশুরবাড়ির সঙ্গে ওদের দূর সম্পর্কের আত্মীয়তা আছে। আমি ওদের খোকার বিয়ের আগে থেকেই চিনি, তবে খোকার বিয়ের পর থেকে হয়তো আর এখানে আসেননি বোধহয়, তাই না? তারপর এই এলেন। হ্যাঁ, তো কি বলতে চান আপনি? তেমন কিছুই নয়, তবে আপনার চিন্তা হবার মতো কোনো কারণ নেই। এটা তো বোঝাই যাচ্ছে আপনি রামানুজবাবুর সঙ্গে দেখা করতে আসেননি, এসেছেন সুশীলবাবুর সঙ্গে দেখা করতে। কাল আমরা চলে আসার পর আপনার বোধহয় খেয়াল হয়েছে যে আপনি আমাকে কিছু সত্যি কথা না বলে চেপে গেছেন, যা পরে প্রকাশিত হয়ে পড়লে অসুবিধায় পড়তে হবে। তখন আপনি সুশীলবাবুর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখেন যে তিনি এখানে চলে এসেছেন, তাই আজ সকালে ট্রেন ধরে আপনিও চলে এসেছেন। পাঞ্চালী ততক্ষণে অনেকটা সামলেছেন। চিবিয়ে চিবিয়ে বললেন, আপনার অনুমানটাই ঠিক, তবে কোন কথাটা চেপে গেছি সেটা কি আপনি অনুমান করতে পারেন? পারি, বেশ কয়েকটা পারি। তার মধ্যে একটা হচ্ছে যেটা আপনি এক্ষুনি বললেন, প্রতাপবাবুর বিয়ের আগে থেকেই রামানুজের পরিবারের সঙ্গে আপনার পরিচয় ছিল।
দময়ন্তীর কথার মধ্যেই সুশীলবাবু সদর দরজা দিয়ে বেরিয়ে এসেছেন। তার মুখ চিন্তিত এবং বিমর্ষ, তার দীর্ঘ শরীরটা অল্প সামনে ঝুঁকে পড়েছে। দময়ন্তীর শেষ কটি কথা শুনে বিষণ্ণ গলায় বললেন, হ্যাঁ, পরিচয় ছিল। এই বাড়ির এই লনেই প্রতাপের সঙ্গে দীপুর পরিচয় করিয়ে দেয়া হয়। সেই অনুষ্ঠানে পাঞ্চালীও উপস্থিত ছিল, বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি হিসাবে। দময়ন্তী একটু যুদ্ধাংদেহী ভাব করে বললেন, হ্যাঁ ছিলুম, তাতে কি হয়েছে? দময়ন্তী বলল, কিছুই হয়নি, তবে এটা একটা সংবাদ। কি সুশীলবাবু, আপনার জামাই কি আমাদের বাড়ির ভেতরে যাবার অনুমতি দিয়েছেন? সুশীলবাবু মাথা নাড়লেন, বললেন, না, যদি সার্চ ওয়ারেন্ট এনে থাকেন তবেই ঢুকতে পারেন, নইলে নয়। আর উকিল উপস্থিত থাকলে তবেই রামানুজ আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের কোনো প্রশ্নের জবাব দিবেন, তা অন্যথায় নয়। দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও এই রকমই আশা করেছিলাম। শিবেনবাবু, বংশীধরকে একবার সার্চ ওয়ারেন্টটা নিয়ে আসতে বলুন তো। শিবেন সজোরে মাথা নেড়ে বলল, নিশ্চয়, বলে গেটের দিকে এগিয়ে গেল। গেটের সামনে গিয়ে হেঁড়ে গলায় বংশীধর, বংশীধর করে চিৎকার করতে লাগলো। পাঞ্চালী আশ্চর্য হয়ে বললেন, বংশীধর কে? দময়ন্তী বলল, একজন কনস্টেবল, তার কাছেই ওয়ারেন্টটা আছে। বলতে বলতে সে থেমে গেল, কারণ তখন সদর দরজায় একটি নারী মূর্তি এসে দাঁড়িয়েছে, যাকে দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয়, আর কথা বলা যায় না। মেয়েটির বয়স 26 এর কাছাকাছি, অসাধারণ সুন্দরী, কিন্তু এমন একটি স্নিগ্ধ অথচ গম্ভীর ব্যক্তিত্ব আছে যে তাকে দেখলে শীষ দিয়ে উঠতে ইচ্ছে করে। তবে তার কটা চুলগুলো এখন অবিন্যস্ত হয়ে রয়েছে, চোখ দুটো কিঞ্চিত ফুলে আছে, বোধহয় একটু আগেই কান্নাকাটি করছিলেন বা শরীরে হয়তো কোনো অসুস্থতা আছে। মেয়েটি সামান্য ভাঙা গলায় বলল, আপনাদের কনস্টেবল ডাকবার কোনো দরকার নেই, আপনারা ভেতরে আসুন। কি দেখতে চান দেখে যান। সুশীলবাবু একটু লজ্জিত হয়ে বললেন, কিন্তু সুচি, রামানুজ যে বারণ করেছিল। সুচি অধৈর্যভাবে বলে উঠল, বারণ করুক, ওয়ারেন্ট দেখিয়ে বাড়ি সার্চ করবে, তাতে আত্মসম্মান কি আর থাকবে? সবই তো গেছে, একটু অন্তত থাক। প্রতাপ আর দীপুর ঝগড়া হবে, আর জগদীশ লাহিড়ীর ভদ্রাসন পুলিশ সার্চ করবে, এই তো তোমার ইচ্ছে, তাই হোক। সুশীলবাবু ভয়ানক বিচলিত হয়ে পড়লেন, ব্যাকুলভাবে বললেন, আহা সুচি, তুমি আমাকে ভুল বুঝছ। না, আমি কিছুই ভুল বুঝছি না বাবা। তুমি এই মহিলাকে অ্যাপয়েন্ট করেছো কেন? তুমি কি জানতে চাও ওর কাছে, যা তুমি অলরেডি জানো না? আসলে প্রতাপের মৃত্যুর দায় তুমি নিজের ঘাট থেকে নামিয়ে আমাদের ঘাড়ে চাপাতে চাও। আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রতাপের মৃত্যুর জন্য একমাত্র দায়ী তুমি, আর কেউ নয়। এখন দেখো এই মহিলা তোমার অপরাধ কতটা লাঘব করতে পারেন। এই যে, আপনারা ভেতরে আসুন, দেখে যান কি দেখতে চান। সুচিস্মিতার বাক্যবাণে সুশীলবাবু থরথর করে কাঁপতে কাঁপতে সিঁড়ির ওপর বসে পড়লেন। সাত্তকীকে বেশ চঞ্চল বলে মনে হলো, কিন্তু দময়ন্তীর মধ্যে কোনো বিশেষ চাঞ্চল্য দেখা গেল না। স্থির দৃষ্টিতে সুচিস্মিতার দিকে তাকিয়ে অবিচল গলায় বলল, এতটা করার কোনো দরকার ছিল না মিসেস লাহিড়ী। অবশ্য আপনার মানসিক অবস্থা বিশেষ ভালো নয়, বিশেষত আজ সকালে সাত্তকীবাবু আপনাকে যা বলেছেন তারপর। সুচিস্মিতা প্রায় চিৎকার করে উঠল, সাত্তকীতা কি বলেছে আপনি কি তা জানেন? সাত্তকী দুহাত তুলে লাফিয়ে উঠে বলল, না না সুচি, উনি কিচ্ছু জানেন না, শুধুমাত্র অনুমান করছেন। একটা প্রাণঘাতী বিষাক্ত দৃষ্টিতে সাত্তকীকে লুব্ধ করে দিয়ে সুচিস্মিতা হিস হিস করে বলে উঠল, তুমি চুপ করে থাকো, কোনো কথা বলো না। বেশি কথা বললে তোমার কি দশা হবে তা তুমি ভালো করেই জানো। মিসেস দাশগুপ্ত, আপনারা ভেতরে আসুন।
দময়ন্তী মৃদু হেসে বলল, দেখুন, আপনি কিন্তু গোড়াতেই একটু ভুল করছেন। আমরা ঠিক আপনার বাড়ি সার্চ করবার জন্য এখানে আসিনি, তবে কিছু একটা যে খুঁজতে এসছি সে তো বটেই। আর তা হলো প্রতাপ চৌধুরীর হত্যাকাণ্ডের পেছনে যে সত্যটা আছে সেটাই। সেজন্য আপনার শ্বশুরবাড়ির আলমারি সিন্দুক ঘাঁটার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে আপনাদের সবার সঙ্গে কথা বলার। দময়ন্তীর কথায় সুচিস্মিতা একটু শান্ত হলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, কি বলতে চান বলুন, তবে আমার স্বামী কিন্তু আসবেন না। তার দরকারও হবে না। তার কাছ থেকে আমাদের আর বিশেষ কিছুই জানবার নেই। যেটুকু আছে সেটুকু হয়তো এমনিতেই জানা যাবে। তাহলে আমাদের আর ভেতরে যাবার কোনো দরকার নেই, এখানেই বসা যাক। সদর দরজার সামনে সিঁড়ির ধাপের ওপর সবাই ছড়িয়ে ছিটিয়ে বসল। সুচিস্মিতা বলল, আপনি প্রশ্ন করতে পারেন, তবে আমি জবাব দেব কিনা বলতে পারি না। দময়ন্তী হাসল, বলল, আপনার বোনের শাস্তি হোক, আপনার সুখ শান্তি রসাতলে যাক, এই যদি আপনার কাম্য হয়। আপনি জবাব দেবেন না, তবে সত্য গোপন করলে কেবল আইনের কাছে নয়, নিজের কাছেও ছোট হয়ে যাবেন মিসেস লাহিড়ী। কারণ যে নিষ্ঠুর ষড়যন্ত্র আপনার বোনকে বলি দিয়েছে তা হয়তো আপনাকেও দেবে। শারীরিকভাবে কতটা জানি না, তবে মানসিকভাবে তো বটেই। সুচিস্মিতা বলল, আপনি কি বলতে চাইছেন আমি যে পুরোপুরি বুঝতে পারছি তা নয়, তবে খানিকটা বোধহয় পেরেছি। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। দময়ন্তী একটু চিন্তা করে বলল, বৃন্দার যে একটা ক্রিমিনাল অতীত জীবন আছে তা আপনি তো জানেন, তাই না? সুচিস্মিতা এই প্রশ্নে একটি চমকে উঠল। বলল, হ্যাঁ জানি। পুষ্প পিসির কাছে এসে ও শুধরে যায়। পিসি ওর বিয়ে দেন। সে অনেক দিন আগেকার কথা, বছর 14-15 তো বটেই। দময়ন্তী হঠাৎ সাত্তকীর দিকে তাকিয়ে বলল, বৃন্দা আর আপনি তো সমবয়সী, তাই না? শুনেছি তার এখন বয়স 32 আর আপনার 33, তাই তো? সাত্তকী ভীত গলায় বলল, হ্যাঁ, না মানে হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা মিসেস লাহিড়ী, আপনার বাড়িতে বছর 12 বয়সের একটি মেয়ে আছে ইরা নামের। সে তো বৃন্দারই মেয়ে, তাই না? সুচিস্মিতা মাথা নাড়ল, বলল, হ্যাঁ। তবে এ কথাটা তার কাছ থেকে গোপন রাখা হয়েছে। সে জানে যে সে লাহিড়ী বাড়ির এক অনাথ আত্মীয়। বড় ভালো মেয়েটি, তাকে যেন আবার এসবের মধ্যে টেনে আনবেন না। আপনার স্বামী খুব লেখাপড়া করেন, তাই না? হ্যাঁ, করেন। দময়ন্তী আর প্রশ্ন করল না, চুপ করে রইল। সুচিস্মিতা বলল, আর কিছু? না, আর কিছু নেই। শিবেন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আর আপনার কিছুই জানার নেই? সবই জানা হয়ে গেছে? হ্যাঁ শিবেনবাবু, সবই জানা হয়ে গেছে। মাঝখানে কয়েকটা জায়গায় ফাঁক ছিল, আজ বরাকরে এসে সেসব ফাঁকা জায়গাগুলো আর রইল না। সুশীলবাবু সংশয় আর দ্বিধা জড়ানো গলায় বললেন, দীপু কি নির্দোষ মিসেস দাশগুপ্ত? দময়ন্তী ম্লান হাসল, বলল, নির্দোষ? না, সে নির্দোষ নয়। আপনারা তাকে খেলার পুতুলের মতো নাচিয়েছেন আর সে নেচেছে, তার দোষ এখানেই। সুশীলবাবু একটু কেটে কেটে প্রশ্ন করলেন, আমরা? তার মানে? দময়ন্তী একটা জবাব দিতে যাচ্ছিল, শিবেন বাধা দিল, বলল, না, এভাবে নয় বৌদি। আপনি গোড়া থেকে সব খুলে বলুন। যে ছবি আপনার কাছে পরিষ্কার, আমাদের কাছে তা নয়। আমরা সবটা ভালো করে বুঝতে চাই, অবশ্য যদি কোনো অসুবিধে না থাকে। দময়ন্তী বলল, না, আমার কোনো অসুবিধে কিসের? অসুবিধা হতে পারে এদের। এরা সবাই মিলে স্বার্থের খাতিরে হোক, আত্মসম্মানের খাতিরেই হোক, বা মানসিক বিকৃতির জন্যেই হোক, দুটি নির্বোধ ছেলে মেয়েকে চূড়ান্ত সর্বনাশের মুখে ঠেলে দিয়েছেন। সব কিছু বুঝেও বোঝেননি, দেখেও দেখেননি। যে হীন চক্রান্তের কথা আমাকে এবার সমাজ সামনে বলতে হবে।
এরা কেউ সেটা জানেন না, কারণ তারা সেটা জানতে চাননি। সুশীলবাবু কম্পিত কণ্ঠে বললেন, বলুন মিসেস দাশগুপ্ত, আমরা সবাই শুনব। দময়ন্তী শুরু করল। সুশীলবাবু যখন আমার কাছে আসেন তখন তার কথায় আমার প্রথমে মনে হয়েছিল যে এটা একটা অতি সাধারণ ঘটনা। স্বামী দুশ্চরিত্র, স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে না, অথচ শ্বশুরের পয়সার প্রতি এতই লোভ যে তার বাড়ি ছেড়েও যায় না। কাজেই খণ্ডিতা নায়িকা, স্ত্রীর মনে জিঘাংসা জাগতেই পারে। তারই পরিণতি এই খুন, অর্থাৎ পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। সমাজের কাছে এহেন প্রতিঘাতিনী সতী সহানুভূতি হয়তো পেতে পারে, কিন্তু আইনের কাছে নয়। কিন্তু সমস্ত ঘটনা শোনার পর কয়েকটা জায়গায় আমার খটকা লাগলো। প্রথমত, পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যদি হবে তাহলে গুলি করে মারার কি দরকার ছিল? এসব ক্ষেত্রে তো মেয়েরা সাধারণত বিষ দিয়েই থাকেন, অথচ দীপান্বিতা এমনভাবে স্বামীকে মেরেছে যেন এটা একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। এটা যদি হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা বলে প্রমাণ করা যায় তাহলে হত্যাকারী ছাড়া পেয়ে যায়। তবে কি এটা দীপান্বিতা সাজিয়ে গুছিয়ে করেছে? গুলি করে মেরে হইচই করে আত্মরক্ষার জন্য মেরেছি বলে আইনের চোখে কি সে ধুলো দেবার চেষ্টা করছে? তাই যদি হয় তবে ধরে নিতে হয় যে এটা একটা অনেক ভেবেচিন্তে তৈরি করা ষড়যন্ত্র। তাহলে দীপান্বিতা আত্মরক্ষার জন্য মেরেছি বলে এমন নির্বোধের মতো একটা কথা বলে ফেলল কেন যে প্রতাপের পকেটে অস্ত্র আছে? আসলে প্রতাপের পকেটে ছিল একটা নকল হীরের আংটি, অথচ দীপান্বিতা এতই নিশ্চিত যে এই আংটির কথা শোনা মাত্র সে তার বাবাকে দোষারোপ করে সকলের সঙ্গে সে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। এরকম হলো কেন? যে এমন সুন্দর একটা ষড়যন্ত্র করতে পারে সে কি এতটা বোকা হতে পারে? এক্ষেত্রে স্বভাবতই মনে হতে পারে যে দীপান্বিতা যা বলছে তার মধ্যে কিছুটা সত্য থাকলেও থাকতে পারে। এ কথা তো ঠিক যে প্রতাপের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সেদিন সে তাড়াহুড়ো করে অফিস থেকে ফিরে তার ঘরে গিয়েছিল, আর দীপান্বিতা হয়তো সেদিন তার চোখে মুখে এমন কিছু দেখেছিল যে সত্যি সত্যি আত্মরক্ষার জন্যেই সে গুলি চালায়। এখানে দ্বিতীয় প্রশ্ন, সেদিন যে প্রতাপ তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে সে কথা দীপান্বিতা জানল কি করে? এ প্রশ্নটা জরুরি, কারণ সুশীলবাবুর কথায় আমরা জেনেছি দীপান্বিতা নিচে বসার ঘরে তার সঙ্গে বসে গল্প করতে করতে হঠাৎ উঠে ওপরে চলে যায়। তার একটু পরেই প্রতাপ আসে, আর তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাটা ঘটে যায়। যেন দীপান্বিতা আগে থেকেই তৈরি হয়েছিল যাতে প্রতাপ আসা মাত্রও তাকে গুলি করতে পারে। এটা কি করে সম্ভব হলো? তাকে কেউ খবর দেয়নি, দিলে সুশীলবাবু সে কথা জানতেন। প্রতাপ যদি অফিস থেকে সোজা ফিরত তখন সে বসার ঘরের সামনে দিয়ে আসতো না। কাজেই দীপান্বিতার পক্ষে তাকে দেখা সম্ভব হতো না। তাহলে একটি মাত্র সম্ভাবনা যে সে প্রতাপকে রাস্তা পার হয়ে আসতে দেখেছিল। সুশীলবাবু জানলার দিকে পেছন করে বসেছিলেন বলে তাকে দেখতে পাননি। এদিকে সুশীলবাবুর কথায় জানতে পেরেছি যে বেশ কিছুদিন যাবৎ দীপান্বিতা উদ্বিগ্ন হয়ে গেছিল। সে ছটফট করত, জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকত। অথচ যদি প্রতাপকেই ভয় ছিল তাহলে তো সে ব্যালকানি থেকেই তার গতিবিধির ওপর নজরদারি করতে পারত। আর অফিস থেকে তো প্রতাপ রোজই বাড়ি ফিরত, সেদিনই গুলি করতে হলো কেন? সেদিন এমন কি ঘটেছিল যা অদ্ভুত বা অস্বাভাবিক? তিনটে ঘটনা। প্রথম, প্রতাপের তাড়াতাড়ি অফিস থেকে বেরোনো। দ্বিতীয়ত, বাড়ি আসতে যে সময় লাগার কথা তার চেয়ে 20 মিনিট বাদে
রাস্তার উল্টো দিক দিয়ে আসা। তৃতীয়, প্রতাপের দীপান্বিতার ঘরে যাওয়া। আমি তৃতীয় ঘটনা নিয়ে আগে আলোচনা করছি। প্রতাপ দীপান্বিতার ঘরে সেদিন গিয়েছিল কেন? তার পকেটে একটা আংটি দেখে আমরা সকলেই ধরে নিয়েছি যে তার উদ্দেশ্য ছিল স্ত্রীর মানভঞ্জন। ভর দুপুরবেলা লাঞ্চের আগে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে 20 মিনিটে একটা নকল হীরের আংটি 2 টাকা দামের কিনে, অবিশ্বাস্য, হাস্যকর বা অসম্ভব ব্যাপার, আসলে প্রতাপ তার স্ত্রীর ঘরে গিয়েছিল তাকে শাসাতে, ভয় দেখাতে বা অপমান করতে। কারণ সেই আংটি। প্রতাপ তার স্ত্রীকে সন্দেহ করত, এটা আমরা জানি। অনুমান করতে অসুবিধা হয় না যে সেই আংটিটাই কোনোভাবে এই সন্দেহ সঞ্জাত ঈর্ষাকে প্রবলভাবে বাড়িয়ে তুলেছিল। তাই ক্ষুব্ধ, উত্তেজিত, হয়তোবা রক্তচক্ষু স্বামী গিয়েছিল স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করতে। আমার অনুমান যে মিথ্যে নয় তার সবচেয়ে বড় প্রমাণ প্রতাপের মৃতদেহের অবস্থান। দীপান্বিতা যখন তাকে গুলি করে তখন সে ঘরের অনেকটা ভেতরে চলে এসেছে। সে মানভঞ্জন করার উদ্দেশ্যে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে গুটি গুটি ভেতরে আসেনি, কারণ যে সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে এত সবের সুযোগ ছিল না। সে ঢুকেছিল হুড়মুড় করতে করতে, উত্তেজনায় অধীর হয়ে, কিন্তু কোনো কথা বলার সুযোগ সে পায়নি বলেই আমার ধারণা। পকেট থেকে আংটিটা পর্যন্ত সে বের করতে পারেনি। এবার দ্বিতীয় ঘটনা, অর্থাৎ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে 20 মিনিট ধরে রাস্তার ওপারে কি করছিল প্রতাপ? চুল কাটছিল না নিশ্চয়। আংটি কিনতে গিয়েছিল? অসম্ভব। মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছিল? তাও নয়। বাকি রইল পোস্ট অফিস। এতে কোনো সন্দেহই থাকতে পারে না যে প্রতাপ সেখানে গিয়েছিল আংটিটা নিতে। কেউ তাকে খবর দিয়েছিল যে সেদিন তার স্ত্রীর নামে একটা হীরের আংটি এসেছে। সেটা পোস্টমাস্টারও হতে পারে বা অন্য কেউও হতে পারে। প্রতাপ আংটিটা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। ওটা যে নকল হীরের আংটি সেটাও সে বুঝতে পারেনি। তারপরেই ছোটে বাড়ির দিকে দীপান্বিতার সঙ্গে বোঝাপড়া করতে। এটা থেকে এও বোঝা যায় যে কেন সেদিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছিল সে। সমরেশ বলল, তার মানে আংটিটা একটা টোপ। কেউ দীপান্বিতার নামে একটা আংটি পাঠিয়ে প্রতাপকে খবর দিয়ে রেখেছিল যাতে সে ক্ষেপে ওঠে। ঠিক তাই। সেই সঙ্গে দীপান্বিতাকেও জানিয়ে রেখেছিল যে প্রতাপের নামে হয়তো বিদেশ থেকে ডাক মারফত একটা অস্ত্র আসছে। সেটা পেলেই সে দীপান্বিতাকে আর তার বাবাকে খুন করে বসবে। কাজেই পোস্ট অফিস থেকে বেরিয়ে রক্তচক্ষু প্রতাপকে বাড়ি আসতে দেখে এবং প্রথমেই হুড়মুড় করে তার ঘরে ঢুকে পড়তে দেখে দীপান্বিতা আত্মরক্ষার্থেই গুলি চালায়। প্রতাপের পকেটে সত্যি সত্যিই কী আছে সেটা যাচাই করাও তার সময় ছিল না। তবে পুরো কাজটাই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনের ফল। কিন্তু যিনি অন্তরালে থেকে এই প্রভোকেশনটি সৃষ্টি করেছিলেন তিনি খুব ভালোভাবেই জানতেন যে এটা কোনো মতেই আদালতে প্রমাণ করা যাবে না। দীপান্বিতার ফাঁসি না হোক, দীর্ঘদিনের কারাবাস তো হবেই, অর্থাৎ তার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড একটা নিষ্ঠুর ষড়যন্ত্রের ফল, যার সঙ্গে হত্যাকারী বা নিহত কেউই জড়িত ছিল না। তাদের খেলানো হয়েছিল এবং তারা খেলেছিল। আর মর্মান্তিক যে খেলা, এ ঘটনা 2 বছর ধরে তাদের সঙ্গে খেলা হয়েছিল, যে দুঃখ এবং যন্ত্রণার মধ্যে দিয়ে
প্রতিটি দিন তারা কাটিয়েছিল তা আমাদের পক্ষে একেবারে চিন্তা করাও সম্ভব নয়। সুশীলবাবু যেদিন প্রথম আমার কাছে আসেন, তিনি আমাকে দুটি প্রশ্নের জবাব খুঁজে দিতে বলেছিলেন। এক, দীপু আর প্রতাপের মধ্যে ঝগড়া হলো কেন, এবং দুই, কেন প্রতাপ মিটমাট করার চেষ্টা করল না। জানেন সুশীলবাবু, এই দুই জবাবের মধ্যেই ষড়যন্ত্রের প্রথম আভাসটা পাওয়া যায়। অথচ আপনি কি সত্যি এই জবাব জানতেন না? দীপু আপনাকে কি কখনোই কিছু বলেনি? সুশীলবাবু মতনস্তকে চুপ করে রইলেন। দময়ন্তী বলে চলল, আমার বিশ্বাস আপনি জানতেন। তবে যদি আপনি কিছু বলতে না চান তাতে কিছু আসে যায় না, যখন এই দুটি জবাবই আমার জানা আছে, এবং এই দুই জবাব আসলে এক। দুজনের প্রত্যেকেই একেবারে স্থির নিশ্চিত হয়েছিল যে অপরজন ঘোরতর দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক এবং শয়তান। মজার ব্যাপার, দুজনেরই বিশ্বাস ছিল একেবারে ভ্রান্ত, এবং এই ভ্রান্ত ধারণা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে ক্লাইম্যাক্সটা যেরকম প্ল্যান করা হয়েছিল সেরকমই হয়। কিন্তু কিসের জন্য এরকম সন্দেহ? দীপান্বিতা সন্দেহ করত স্বামী কেবল দুশ্চরিত্রই নয়, বিকৃত মানসিকতার শিকার। এই সন্দেহ সে সাত্তকীবাবুর কাছেও প্রকাশ করেছিল। সাত্তকীবাবু সে কথা তার মন থেকে দূর করবার চেষ্টা না করে বরং তাতে সায় দিয়েছিলেন, এবং কথাটা যে সম্পূর্ণ মিথ্যে সেটা তিনি জেনেও জোর করে নিজেকে বিশ্বাস করিয়েছিলেন। আমি কি কিছু ভুল বলছি সাত্তকীবাবু? বিকৃত মানসিকতা আপনার থাকতে পারে, কিন্তু প্রতাপের থাকতে পারে না। সেটা আপনার চেয়ে ভালো আর কেউ জানতো না। তবুও আপনি দীপান্বিতাকে বোঝানোর চেষ্টা করেননি। আপনি ভেবেছিলেন প্রতাপ যদি বাড়িতে অশান্তির জন্য কষ্ট পায় তো পাক না, তাই না সাত্তকীবাবু? সাত্তকী মাথা নেড়ে বলল, না না, বিশ্বাস করুন, কথাটা যে মিথ্যে আমি তা জানতুম না। আপনি জানতেন, এমনকি কোথা থেকে কথাটা উঠেছে তাও আপনি জানতেন, কেন উঠেছে তাও আন্দাজ করেছিলেন, নইলে কাল সকালে আপনি আমাদের বাড়িতে আসতেন না। সমরেশ প্রশ্ন করল, আচ্ছা, দীপান্বিতা কি ছেলে মানুষ যে যে যা বোঝাচ্ছে তাই বুঝছে? তার নিজের কোনো বিচার বুদ্ধি নেই? আছে, আর আছে বলেই গণ্ডগোল। অন্ধ প্রতিবক্তি তার ছিল না, থাকার কথাও নয়। থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। আসলে তার বিচার বুদ্ধি সত্ত্বেও ভুল পথে তাকে পরিচালনা করা হয়েছিল। ধরো, দীপান্বিতা তোমাকে খুব শ্রদ্ধাভক্তি করে। তুমি প্রথমে তাকে বললে যে প্রতাপ একটা বদমাশ লোক, সে বিশ্বাস করল না। তারপরেও কয়েকবার তুমি এই একই কথা বললে। সে তোমাকে ভক্তি করে বলেই একেবারে কথাটা সে উড়িয়ে দিতে পারল না। এইবার তুমি তাকে একটা প্রমাণ দেখালে, যেটা একভাবে ব্যাখ্যা করলে তোমার কথাটা যে অকাঠ্য তা প্রমাণ হয়, অন্যভাবে করলে তোমার কথাটা মিথ্যে হয়ে যায়। তুমি দ্বিতীয় ব্যাখ্যাটা চেপে গিয়ে প্রথমটাই নানাভাবে নানা অ্যাঙ্গেলে তাকে দেখালে। তখন কি হবে? দীপান্বিতা সম্পূর্ণ নিঃসন্দেহ হবে, তাই না? তার উপরে সে বাপের আদুরে মেয়ে। একবার সে খেপে গেলে তাকে ফেরানো শক্ত, আর সেইটাই তো আশা করা হয়েছিল। হঠাৎ শিবেন তড়াক করে লাফিয়ে উঠে বলল, বুঝেছি, দীপান্বিতাকে বোঝানো হয়েছিল যে প্রতাপের সঙ্গে তার মাসির প্রেমের সম্পর্ক আছে, আর সেটা যেটা প্রমাণ হিসেবে দেখানো হয়েছিল সেটা হলো মিসেস ভট্টাচার্যের আঁকা প্রতাপের নুট ছবিটা। আর সাত্তকী সেটাই আমাদের কাল বলবার চেষ্টা করেছিলেন, তাই না? সমরেশ বলল, কিন্তু সে ছবি তো দীপান্বিতা বিয়ের পর দেখেছে নিশ্চয়। দময়ন্তী বলল, না, সম্ভবত দেখেননি, কারণ পাঞ্চালী তখন থাকতেন শ্বশুর বাড়িতে। সেই বিশাল বাড়িতে এখনকার ছোট বাড়ির মতো সব কিছু তো আর এক জায়গায় ছিল না। কাজেই পছন্দ না হওয়া বউকে তিনি সম্ভবত তার স্টুডিওতে নিয়ে যাননি। আর গেলেও এই ছবিটা সম্পর্কে দীপান্বিতার মনে কোনো সন্দেহ জাগার কথাই নয়, কারণ তখন তো আর ষড়যন্ত্র শুরু হয়নি,
তার মনে বিষ ঢোকানো শুরু হয়েছিল ছবিটা কোনো একটা ম্যাগাজিনে ছাপার পরে, সেই ম্যাগাজিনের ফটোগ্রাফ দেখিয়ে। তুমি কি করে বুঝলে যে সাত্তকীবাবু জানতেন যে প্রতাপ দুশ্চরিত্র বা বিকৃত মানসিকতা সম্পন্ন নয়? অনেক লোক আছে তো যারা বাইরে ভিজে বেড়ালের মতো সেজে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তারা হাড়বজ্জাত হয়। প্রতাপ যে তা নয় তা সাত্তকীবাবু নিশ্চিত হবেন কিভাবে? সাত্তকীবাবু আর প্রতাপ একসঙ্গে 6 বছর কাজ করেছেন। সাত্তকীবাবু নিজে একজন হাড়বজ্জাত, বহুদিন অসৎ জীবনযাপন করার মানুষ। প্রতাপকে চিনতে তার বেশি দিন লাগার কথা নয়। প্রতাপ যদি সত্যি সত্যি তার মতো হতো, তাহলে তাকে সরাবার জন্য সাত্তকীবাবু দীপান্বিতার কথায় সায় দিতেন না। প্রতাপের সামনে প্রলোভনের জাল বিছিয়ে অনেকদিন আগেই তার কাজ হাসিল করতেন। কম করে হলেও প্রতাপ সাত্তকীবাবুর চেয়ে 5 বছরের বড়। নিজের মাঠে খেলতে নেমে তাকে কবজা করা তার কাছে তো ছেলে খেলা। কিন্তু সাত্তকী তা পারেননি। তাকে ক্রমাগত ঝগড়া করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। প্রতাপের শান্তি নষ্ট করতে তার স্ত্রীর মনে আগুনের পাখায় বাতাস দিতে হয়েছে। কিন্তু এত সব কেন করা হয়েছে? আমরা জানি বিদ্যা ইঞ্জিনিয়ারিংয়ে যে দুজনের সঙ্গে প্রতাপের বনতো না, তার একজন হলেন সাত্তকীবাবু আর অপরজন হলেন চিফ অ্যাকাউন্টেন্ট অক্ষয় সরকার। একজন কারখানার প্রোডাকশন দেখতেন, অপরজন টাকা পয়সা। কোনো একটি প্রতিষ্ঠানকে ওপরে ওঠাতে বা নিচে ফেলতে এরা দুজন যতটা সক্ষম ততটা আর কেউ নয়। এদের সঙ্গে সৎকর্মী প্রতাপের কেন লেগেছিল সে ব্যাপারে খোঁজখবর নেবেন সুশীলবাবু, আমরা নয়। তবে এরা দুজন, বিশেষত সাত্তকী যে প্রতাপের চূড়ান্ত পতন দেখতে চেয়েছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা অনুমান করতে পারি মাত্র, আর সত্যাসত্য যাচাই করবেন সুশীলবাবু। যে বিলিতি ইঞ্জিনিয়ার সাত্তকী সাহেবী কোম্পানির চাকরি ছেড়ে মামার ফার্মে ঢুকেছিলেন, সেটা পুরো কবজা করে নিজেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করে তোলার জন্য। সুশীলবাবুও সে কথা জানতেন, কিন্তু তিনি কোনোদিনই এফেক্টিভলি তাতে বাধা দেননি, কারণ তার ভয় ছিল সাত্তকী তাহলে তার পরিবারের কলঙ্ক সমাজে ফাঁস করে দেবে। অর্থাৎ তিনি নিজেকেই নিজে ব্ল্যাকমেলের শিকার হতে দিয়েছিলেন। সেজন্যেই নিজের প্রতিষ্ঠানকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি প্রতাপের সঙ্গে দীপান্বিতার বিয়ে দেন। অথচ তাদের দুজনকে সাত্তকীর জন্য মানসিক যন্ত্রণায় দগ্ধ হতে দেখেও তিনি চুপ করে থাকেন। যখন সবকিছু ঘটে গেল তখন তিনি অনুশোচনায় এই সংকোচ কাটিয়ে আমাদের কাছে এলেন। অথচ প্রথমেই যদি অ্যাকশন নিতেন, সাত্তকী এবং সম্ভবত অক্ষয়কে অর্ধচন্দ্র দেখাতেন, তাহলে আজ এই মর্মান্তিক ঘটনাটা ঘটত না। হয়তো এই নিষ্ঠুর চক্রান্ত সফলও হতে পারত না। দময়ন্তী একটু চুপ করতেই সাত্তকী বলে উঠল, আপনি আমার নামে অনেক নিষ্ঠুর নিষ্ঠুর কথা বললেন মিসেস দাশগুপ্ত, কিন্তু ঈশ্বর জানেন যে প্রতাপকে মারার জন্যে কোনো ষড়যন্ত্র আমি করিনি। দময়ন্তী ফিকে হাসল, বলল, ঈশ্বর কেন, আমরাও জানি সাত্তকীবাবু। যে ষড়যন্ত্র হয়েছিল তাতে আপনি পোঁ ধরেছেন কেবল, আসল বাজিয়ে আপনি নন। শিবেন রাগ রাগ গলায় বলল, কি করে আপনি নিশ্চিত হচ্ছেন? নিশ্চিত হচ্ছি এই কারণে যে প্রতাপের মনের মধ্যে দীপান্বিতা সম্পর্কে তীব্র বিষ ঢুকিয়ে দেয়া হয়েছিল, সেটা এই ভদ্রলোকের পক্ষে করা সম্ভব ছিল না। এই ব্যাপারটা করা হয়েছিল ঠিক দীপান্বিতার মেথডেই, অর্থাৎ কোনো শ্রদ্ধেয় বিশ্বাসভাজন ব্যক্তি তার প্রতি প্রতাপের বিশ্বাসকে এক্সপ্লয়েট করেই এই কাজটি করেছিলেন। দীপান্বিতার বেলায় তো বলা হয়েছিল প্রতাপের ছবিটা, প্রতাপের বেলায় কি বলা হয়েছিল? দীপান্বিতার উড়নচণ্ডী স্বভাব আর তার রক্তের দোষ।
প্রতাপের বিয়ের 2 বছর পর্যন্ত এই দোষের খবরটি ষড়যন্ত্রকারীর কানে পৌঁছয়নি। পৌঁছনো মাত্র তিনি জাল বুনতে শুরু করেন এবং আমার অনুমান যদি ভুল না হয়ে থাকে তাহলে এই খবরটি তার কানে পৌঁছে দিয়েছিলেন পাঞ্চালী। পাঞ্চালী ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন, কখনো না, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিসেস দাশগুপ্ত। দময়ন্তী অবিচল কণ্ঠে বলল, বোধহয় না মিসেস ভট্টাচার্য। আপনার অপছন্দের পুত্রবধূ সম্পর্কে নিন্দা বা কুৎসা গাইতে গিয়ে আপনি কি আপনার কোনো আত্মীয়র কাছে সুশীলবাবুর পরিবারের কলঙ্কের কথা কখনো প্রকাশ করেননি বা বলেননি? আপনি অবশ্য এখন অস্বীকার করতে পারেন, কিন্তু আপনার ভাসুরকে ডেকে জিজ্ঞাসা করলেই এর সত্যতা জানা যাবে। পাঞ্চালী একটু চুপ করে জেদি গলায় বলল, হ্যাঁ, হয়তো বলে থাকতে পারি, কিন্তু তাতে কি হয়েছে? হয়েছে এই যে আপনার স্নেহের প্রতাপ আজ নিহত। রাগের বশে, অহংকারে অন্ধ হয়ে আপনি অনধিকার চর্চা করতে গিয়ে প্রতাপের মৃত্যুবান ষড়যন্ত্রকারীর হাতে তুলে দিয়েছিলেন। পাঞ্চালীর গলা এবার একেবারে খাদে নেমে এলো। বলল, আমি ঠিক বুঝতে পারিনি মিসেস দাশগুপ্ত। আপনাকে এই খবরটি কে দিয়েছিল এবার বলবেন কি? ভারী গলায় পাঞ্চালী বললেন, হ্যাঁ, দিয়েছিল এই সাত্তকী। খোকার এ বাড়িতে বিয়েটা বন্ধ করার জন্য আমাকে পরামর্শ দিতে এসে ও আমাকে এই কথাগুলো বলেছিল। আর আপনার এই ছবিটা কি উনি তখন দেখেছিলেন? না, এ ছবি তো তখনও আঁকাই হয়নি। সাত্তকী কি যেন একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু সুশীলবাবুর দিকে এক ঝলক তাকিয়েই মাথা নিচু করে ফেললেন। দময়ন্তী আবার প্রশ্ন করল, প্রতাপ আপনার ছবির মডেল হতে কখনো আপত্তি করতো না? না না, কেন আপত্তি করবে? আমি তো ওর মা, আমার কাছে কেন আপত্তি করবে? আচ্ছা, প্রতাপ কি কখনো আপনাকে বলেছিল যে তার স্ত্রীর একজন প্যারামুর আছেন যিনি কলকাতার বাইরে থাকেন? হ্যাঁ, এরকম কথা কয়েকবার বলেছিল বটে, কিন্তু সঠিকভাবে সে কিছু বলেনি। ও খুব চাপা ছেলে ছিল। বলতে বলতেই পাঞ্চালীর গলা ভেঙে গেল। দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, চাপা না হলে যদি সে কাউকে খুলে বলতো তাহলে হয়তো তার আজ এ পরিণতি হতো না। অচ্যুত শীলের কাছে গিয়ে সে দুঃখকে চাপা দেওয়ার জন্য মদ খেত, অথচ তাকেও সে কিছুই খোলসা করে বলেনি। অচ্যুত জানতো যে তার স্ত্রী নামে প্রেমপত্র আসে, মাঝে মাঝে ছোটোখাটো উপহারও আসে কলকাতার বাইরে থেকে, এবং সেই সহানুভূতিতেই তাকে সে মদ খাওয়াতো। অচ্যুতের কাছে আমরা জানতে পেরেছি যে তাদের একজন কমন ফ্রেন্ড ছিল যে তাকে এইসব খবর দিত। তার পরিচয় জানাতে অচ্যুত শীল অস্বীকার করে, তবে তার কথাতেই বোঝা যাচ্ছে যে সে ছিল এই স্থানীয় পোস্ট অফিসের পোস্টমাস্টার। শিবেন বাধা দিয়ে জিজ্ঞাসা করল, কিভাবে বুঝলেন? অচ্যুত বলেছিল যে বন্ধুটির বদলি হয়ে গেছে। এর থেকে ধরে নেওয়া যেতে পারে যে বন্ধুটি সরকারি চাকুরে। এই অনুমান যদি ঠিক হয় তাহলে একমাত্র পোস্টমাস্টারেরই এই ধরনের খবর দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু পোস্টমাস্টারই বা জানল কোত্থেকে? কোনো একজন মহিলা যদি একজন স্থানীয় ইনফ্লুয়েন্সিয়াল লোকের স্ত্রী এবং একজন নামজাদা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে হয়, যদি নিয়মিত মোটা মোটা খামে ভুরভুরে গন্ধওয়ালা চিঠি তার নামে আসতে থাকে, এবং তার বয়স যদি অল্প হয় এবং তিনি যদি সুন্দরী হন, তাহলে ছোট পোস্ট অফিসের লোকেদের সে বিষয়ে কৌতূহল জেগে ওঠা কি নিতান্তই অস্বাভাবিক? কাজেই অচ্যুতের এই পরিচয়হীন বন্ধুটি যে পোস্টমাস্টার, এটা আমাদের ধরে নিতে কোনো অসুবিধা নেই। যদিও আমি প্রথমটায় ঠিক ধরতে পারিনি, কালকে সাত্তকীবাবু পোস্ট অফিসে যাবার কথা বলতে হঠাৎই ব্যাপারটা বুঝতে পারলাম। সেই সুগন্ধি চিঠিগুলো গেল কোথায়? দীপান্বিতার ঘরে তো আমরা এ ধরনের কোনো চিঠি পাইনি। আমার বিশ্বাস সে চিঠিগুলোর কয়েকটা গেছিল প্রতাপের হাতে।
বাকিগুলো দীপান্বিতার হাতে গেছে এবং সে সেগুলো কোনো অর্বাচীনের কীর্তি ভেবে ছিঁড়ে ফেলে দিয়েছে, কারণ তার তো সত্যি সত্যি এরকম কোনো চিঠি পাবার কথা নয়। কিন্তু প্রতাপের ঘরেও তো এরকম কোনো চিঠি নেই। ঠিক তাই, ষড়যন্ত্রকারী ভেবেছিল যে ব্যাপারটা সবার নজর এড়িয়ে যাবে, কারণ সবাই চিঠি জমিয়ে রাখে না। কিন্তু প্রতাপ যেরকম সাজানো গোছানো ছেলে, তাতে তার ঘরে চিঠিগুলো থাকবে না, এটা ভারী অদ্ভুত লেগেছিল আমাদের পক্ষে। পরে বুঝতে পারি তার ঘরের যাবতীয় চিঠি পরিষ্কার করে সরিয়ে ফেলা হয়েছিল, কারণ এই ষড়যন্ত্রের যেগুলি প্রত্যক্ষ প্রমাণ ছিল। কেবল দীপান্বিতার লেখা মিথ্যে প্রেমপত্রই নয়, আমাদের ষড়যন্ত্রকারীর লেখা চিঠিও সেখানে ছিল। কিন্তু কে সরালো সেই চিঠি? সে হচ্ছে এই নাটকের অদৃশ্য মানব বা মানবী, ষড়যন্ত্রকারী সোনারপুরের প্রতিনিধি, নাম বৃন্দা। চমৎকার দুটিয়ালির কাজ করেছে সে। প্রতাপের কানে তার স্ত্রীর নামে ঠাড়ে ঠোরে সন্দেহ জাগিয়েছে, ছোটখাটো মিথ্যে প্রমাণ এগিয়ে দিয়েছে, আর সবশেষে প্রতাপের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ঘরের থেকে চিঠিপত্রের ফাইল বা বান্ডিল সরিয়ে ফেলেছে। আমরা যে অন্য কারুর লুকিয়ে থাকা সম্পর্কে ধারণা করেছিলাম সেটা একেবারেই সম্ভব ছিল না, কারণ সেটার মধ্যে একটা রিস্কের ব্যাপার ছিল। কিন্তু বৃন্দার সে রিস্ক নেই। সে সবার চোখের সামনে রয়েছে, অথচ কেউ তাকে লক্ষ্য করছে না। এ বাড়ির সর্বত্র তার অবাধ গতিবিধি। তার সুযোগেই সে চট করে একসময় প্রতাপের ঘরে ঢুকে সব কাজ হাসিল করেছে। তাছাড়া আমার বিশ্বাস বৃন্দাই পোস্টমাস্টারকে জানিয়ে রেখেছিল যে একটা বিশেষ ধরনের প্যাকেটে মিসেস চৌধুরীর নামে একটা খাম আসছে, আর সেটা এলেই যেন মিস্টার চৌধুরীকে খবর দেয়া হয়। অনেক ভেবেচিন্তেই বৃন্দাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার সঙ্গে ষড়যন্ত্রের কোনো যোগাযোগ চট করে খুঁজে বের করা কঠিন। সে অতি ধড়িবাজ এবং চালাক মেয়ে। তবে ইনস্ট্রাকশনগুলো সে চটপট বুঝে নিতে পারত, তার কারণ তার একটা ক্রিমিনাল পাস্ট আছে, এবং সে কখনোই নার্ভাস হতো না, কারণ তার একটা ক্রিমিনাল পাস্ট রয়েছে বলেই। উল্টে সে নিজেও কিছু কিছু কাজকর্ম যোগ করে দিতে পারত। এক কথায় সে দুটিহালি হিসেবে ছিল একজন আদর্শ ব্যক্তি। শিবেন চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করল, আর তার মেয়েই বোধহয় ছিল সিকিউরিটি বা হস্টেজ, তাই না? দময়ন্তী মাথা নাড়ল, বলল, হ্যাঁ ঠিক তাই। সুশীলবাবু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন, বললেন, তার মানে আপনারা কি বলতে চাইছেন? কিন্তু কথা শেষ করতে পারলেন না। বাধা দিল সুচিস্মিতা। একটা হাসির আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল, ওরা কি বলতে চাইছে সেটা কি তুমি নিতান্তই ওদের মুখে শুনতে চাও? আমি বলছি, ওরা বলতে চান যে আমি ষড়যন্ত্র করেছি। আমার স্বামীর দুটো পা নেই, সে কোনো কাজ করতে পারে না, আমাকে চাকরি করতে হয়, আর আমার বোন তার সুন্দর স্বাস্থ্যবান স্বামী নিয়ে পরম সুখে সংসার করছে। এই দেখে ঈর্ষায় ব্যাকুল হয়ে আমি এ কাজ করেছি। আজ সকালে সাত্তকীদাও এই কথাই আমাকে বলতে এসেছিল। আমাকে বলছিল ওর সঙ্গে পালিয়ে যেতে। আমি তখন ওকে বলেছিলাম বটে যে আমার স্বামী বিকলাঙ্গ হলেও 1,00,000 গোটা মানুষের চেয়ে মহৎ। দীপুর প্রতি আমার আর যাই থাক ঈর্ষা কখনো ছিল না, এবং কারো ভয়ে কোনো অবস্থাতেই আমি ওর মতো একটা আদ্যন্ত জানোয়ারের সঙ্গে পালাবো না। কিন্তু ষড়যন্ত্র করিনি একথা বলিনি। আজ তোমার অ্যাপয়েন্টেড এই মহিলা এই সুদীর্ঘ অভিনয় করে বুঝিয়ে দিলেন যে আমিই দোষী। তোমরা সকলেই প্রস্তুত হয়েই এসেছো। তোমার ইচ্ছের বিরুদ্ধে লড়াই করার কোনো বাসনা বা প্রবৃত্তি আমার নেই। এই যে মিস্টার পুলিশ অফিসার, আপনি ইচ্ছা করলে আমাকে অ্যারেস্ট করতে পারেন। আমি স্বীকার করছি যে আপনার সঙ্গের এই মহিলা
বিরাট কথার জাল বুনে যে ষড়যন্ত্রের কথা বললেন সেটা আমারই করা। আমি প্রতাপকে খুন করেছি, আমি আমার বোনের সর্বনাশ করেছি। শিবেন সুচিস্মিতাকে অ্যারেস্ট করার কিছুমাত্র চেষ্টা করল না। ম্লান হেসে বলল, মিসেস লাহিড়ী, আমার সঙ্গের এই মহিলা যখন এতটা বুঝেছেন, তখন আপনার এই অভিনয়টুকু যে উনি বোকা বেনে যাবেন না, এটা নিশ্চয় আপনি বুঝতে পারছেন। উনি যে ষড়যন্ত্রকারী বলতে কাকে বোঝাচ্ছে সেটা আপনার চেয়ে ভালো তো আর কারোর জানার কথা নয়। আপনার স্বামীকে আপনার বাঁচানোর এই প্রচেষ্টা যতই প্রশংসনীয় হোক না কেন, সেটাকে বোধহয় সার্থক হতে দেওয়া যায় না, তাই না? ভালোবাসা অন্ধ হলেও তাকে কখনো অনাচার সহ্য করতে দেওয়া যায় কি? দময়ন্তী সুশীলবাবুকে সম্বোধন করে বলল, আমি দুঃখিত সুশীলবাবু, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আপনার লোক চিনতে খুব ভুল হয়েছিল। আপনি যাকে হীরের টুকরো ছেলে ভেবেছিলেন, সে আসলে দীপান্বিতাকে পাঠানো হীরের আংটির মতোই জাল। তার পাণ্ডিত্য, বুদ্ধিমত্তা আর অহংকার সকলের সামনে তাকে একটা বেশ শ্রদ্ধেয় ব্যক্তিত্বের আসনে বসিয়েছিল, কিন্তু তার প্রকৃত রূপটি একেবারেই অন্যরকম। সে আপনাকে ধোঁকা দিয়েছে, প্রতাপ আর আপনার 2 মেয়েকেও ধোঁকা দিয়েছে। অর্থাভাব, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা এবং এই পঙ্গুত্ব, এই 3 মিলে যে তাকে ভেতরে ভেতরে একটা নিষ্ঠুর অমানুষে পরিণত করেছে, সে এতদিন তা কাউকে বুঝতেই দেয়নি। যারা তাকে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, নির্দ্বিধায় নির্বিকার চিত্তে সে তাদের ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তার শয়তানির কাছে দূরত্ব, পঙ্গুত্ব কিছুই কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গত 2 বছর ধরে অতি যত্নে যে রিমোট কন্ট্রোল ষড়যন্ত্র সে করেছিল, সেটা সফলই হতো যদি না তার একটা জায়গায় একটু ভুল হতো। সেটা হলো বৃন্দাকে একটু বেশি বিশ্বাস করে ফেলা। তার যে একটা অপরাধময় অতীত আছে, সেটা জেনেও রামানুজ তাকে আংটিটা কিনতে দেওয়া উচিত হয়নি। অতগুলো টাকা দেখে যে সে লোভ সামলাতে পারবে না, এটা তার বোঝা উচিত ছিল। আংটিটার গুরুত্ব বৃন্দা বুঝবে কোত্থেকে? সে ভেবেছিল একটা ঝকঝকে কিছু হলেই হবে, কয়েক মিনিটের তো মামলা। কিন্তু সেটাই যে এই এমন সুন্দর নিশ্ছিদ্র ষড়যন্ত্রকে নষ্ট করে দিল, তা ভেবে আপনার বড় জামাই যে বাকিটা জীবন ক্রমাগত হাত কামড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। সাত্তকী এতক্ষণে বেশ নিজেকে সামলে নিয়েছেন। জিজ্ঞাসা করলেন, কিন্তু এতক্ষণ ধরে যে আপনি যে কথাগুলো বললেন, তার বেশিরভাগই তো অনুমান। আদালতে প্রমাণ করতে পারবেন? দময়ন্তী হাসল, বলল, পারব। আমার প্রতিটি অনুমান যে সত্য, সে বিষয়ে আদালতে সাক্ষী দেবেন 3 জন। প্রথম, আপনার বাবা অথবা মা। আপনার মতো তাদেরও এই ভ্রান্ত বিশ্বাস আছে যে সুচিস্মিতা এখনো আপনার প্রতি অনুরক্ত। রামানুজ সরে গেলে তারা সুচিস্মিতা এবং সুশীলবাবুর অর্ধেক সম্পত্তি নিজেদের ঘরে তুলবেন। বৃন্দার মাধ্যমে রামানুজও এই ধারণায় ইন্ধন জুগিয়ে গেছেন, যাতে বিপদে পড়লে স্ত্রীকে এগিয়ে দেওয়া যায়। আপনার কথায় ভয় পেয়ে সুচিস্মিতা যদি আজ সত্যি সত্যি পালাতো, তাহলে তার ষড়যন্ত্রের বেশ খানিকটা সফল হতো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাছাড়া আমরা তাদের মনে ভয় ধরিয়ে দিয়ে এসেছি যে আপনাকে আমরা সন্দেহ করি। এই অবস্থায় তারা সত্যি কথাই বলবেন এবং বলতে পারবেন, কারণ তারা সব কথাই জেনেছেন। তা না হলে তারা তড়িঘড়ি বৃন্দাকে বড়া করে পাঠাতেন না। আপনার মা হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর নার্ভাস বৃন্দার পেটের থেকে ঠিক খবর টেনেই বের করেছিলেন। দ্বিতীয়, বৃন্দা। ক্রিমিনালদের স্বভাবই তো এই, একটু চাপ দিলেই সব কথা বেরিয়ে আসে। আজ সে গা ঢাকা দিয়েছে ঠিকই, কিন্তু 2 দিন বাদে সে ধরা পড়বেই। তৃতীয়, সুশীলবাবু। আজ আর তার সত্য গোপন করার কোনো কারণই নেই। দময়ন্তী হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই গেটের কাছে একটা গোলমাল শোনা গেল।
ওসি ইন্দ্রজিৎ ঘোষ ভেতরে এসে শিবেনকে বলল, পেছনের বাগানের দরজা দিয়ে একটি মেয়ে পালাচ্ছিল, তাকে অ্যারেস্ট করেছি স্যার। শিবেন সাহাস্যে বলল, যাক, বিন্দে দুতিনি তাহলে ধরা পড়ল। এখন আর আশা করি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর নির্ভর করার দরকার হবে না, একেবারে ভেতরের খবরই পাওয়া যাবে। দময়ন্তী ম্লান হেসে বলল, হ্যাঁ তা যাবে, সবই হবে শিবেনবাবু, কিন্তু আসল হিরেটি চিরকালের জন্য হারিয়ে গেল, তাকে আর পাওয়া যাবে না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এই একক গল্প পাঠের চ্যানেলটিকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।